Good morning dear student, welcome to the way of solution number 1 study channel West Bengal. তো আমি তোমাদের ডাটন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্সিটি ক্লাস নাম্বার 50 50তম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। এখানে আমরা মিক্সড জিকে জিএস প্র্যাকটিস করব। তো প্রত্যেকে যারা আমাদের ক্লাস রুটিন আছে একটু দেখে নেবে। আমার ক্লাস সকাল 7:30 থেকে পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশনে, এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিংক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে তোমরা পাবে। এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে করাচ্ছি, এই অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবে। প্রত্যেকে যারা কানেক্ট আছো অবশ্যই আমাদের যে সমস্ত ব্যাচ চলছে একটু ভিজিট করলে পেয়ে যাবে। এই ব্যাচগুলো তো আছেই, পাশাপাশি নতুন বেশ কিছু ব্যাচ রয়েছে, বিশেষ করে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি, ঠিক আছে, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি দুটো ব্যাচ কিন্তু অলরেডি লঞ্চ হয়েছে। পাশাপাশি SLSTর জন্য সাবজেক্ট ভিত্তিক কিছু ক্লাস তোমরা পাচ্ছ, যেমন বাংলা পাচ্ছ, ইংলিশ পাচ্ছ, হিস্ট্রি পাচ্ছ, এডুকেশন পাচ্ছ এবং ফিজিক্যাল সায়েন্স পাচ্ছ। বেশ কয়েকটা চালু হয়েছে আমাদের, আপাতত এগুলোই চালু হয়েছে। এবং জিওগ্রাফি পাচ্ছ, এবং জিওগ্রাফি আছে, জিওগ্রাফি সাবজেক্ট ভিত্তিক যে ক্লাসগুলো হবে এখানে SLSTর অর্থাৎ সাবজেক্টের ব্যাচগুলো কিন্তু লঞ্চ হয়েছে। প্রত্যেকে একবার দেখে নেবে যদি কেউ দিতে চাও বা প্রস্তুতি নিতে চাও। তো আমরা আজকে MCQ প্র্যাকটিস শুরু করছি। আমাদের প্রথম প্রশ্ন এখানে, মহিলাদের প্রথম ক্রিকেট বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হয়? মহিলাদের প্রথম ক্রিকেট বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হয়? 1985, 1973, 1983, 1975। মহিলাদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ প্রথম কবে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কিন্তু 1973 সালে। যদি মেন্স বলো, পুরুষদের ক্ষেত্রে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফার্স্ট চালু হয়েছিল 1975 সালে। ছেলেদের 2 বছর পরে শুরু হয়েছে 1975-এ, আর মেয়েদের ক্ষেত্রে 1973 সালে প্রথম শুরু হয়। আচ্ছা, এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে বর্তমানে তেরোতম ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে 2025 সালে। অর্থাৎ এই 2025 সালে অনুষ্ঠিত হবে 13তম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। এবং এখানে ভারত হচ্ছে হোস্ট কান্ট্রি অর্থাৎ আয়োজক দেশ। হোস্ট কান্ট্রি অর্থাৎ ভারত এখানে মনে রাখবে আয়োজক দেশ, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে GNP, যার ফুল ফর্ম হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, ধার্য করার সময় কোন বিষয়টি বিবেচিত হয় না? WBCS প্রিলিমসে আসা প্রশ্ন। সরকার দ্বারা পণ্য ক্রয়, বেসরকারি বিনিয়োগ, নাগরিকদের মাথা পিছু আয়, নিট বৈদেশিক বিনিয়োগ। তো এখানে তোমরা সঠিক উত্তর কি করবে বলো? GNP বা গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট ধার্য করার সময় কোন বিষয়টি বিবেচিত হয় না? উত্তর কি হবে? উত্তর হবে এখানে নাগরিকদের মাথা পিছু আয়, কার কত পার হেড ইনকাম, সেটা কিন্তু এই GNP-তে বিবেচনা করা হয় না। সরকার কি পণ্য ক্রয় করছে, কতটা বেসরকারি বিনিয়োগ আছে, নিট বৈদেশিক বিনিয়োগ কতটুকু, এগুলো বিবেচিত করা হয়, আরো অনেক কিছু বিবেচনা করা হয়। আচ্ছা, নিম্নলিখিত কোন রাজ্যের সঙ্গে বাংলাদেশ এবং মায়ানমারের আন্তর্জাতিক সীমানা রয়েছে? অর্থাৎ ভারতের কোন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা আছে আবার মায়ানমারের সীমানা আছে? উত্তর কি হবে? মেঘালয়, ত্রিপুরা, আসাম নাকি মিজোরাম? বলো এখানে সঠিক উত্তর কি করবে? বাংলাদেশ এবং মায়ানমার। অর্থাৎ এমন একটা জায়গা তুমি কল্পনা করো ছবিতে, পূর্ব দিকে মায়ানমার, পশ্চিম দিকে বাংলাদেশ। উত্তর হবে মিজোরাম, অপশন ডি মিজোরাম। ত্রিপুরা এমন একটি রাজ্য যার 3 দিকে বাংলাদেশ। ত্রিপুরার হচ্ছে
তিন দিকে বাংলাদেশ, তিন দিকে বাংলাদেশ। এটাও পরীক্ষা আসে যে কোন রাজ্যের তিন দিকে বাংলাদেশ, অর্থাৎ পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, পূর্ব দিকে ভারতের সঙ্গে কানেকশন আছে। বাংলাদেশ যার তিন দিকে বাংলা, ত্রিপুরার তিন দিকে বাংলাদেশ। আর এখানে উত্তর হবে মিজোরাম, যার উত্তরে বাংলাদেশ পূর্বে, পশ্চিমে বাংলাদেশ পশ্চিমে, পূর্বে মায়ানমার, মিজোরাম রাজ্যের। আচ্ছা, আসামের রাজধানীর নাম কি? সহজ প্রশ্ন, এবং এই ধরনের কোশ্চেন কিছু পরীক্ষায় আসে, মানে প্রায় অনেক পরীক্ষায় থাকে কিছু সহজ প্রশ্ন ভারতের যে স্টেটগুলো হয় তার রাজধানী নিয়ে। বিশেষ করে আমাদের উত্তর পূর্ব ভারতের যে 7টি রাজ্য আছে, আসাম, মেঘালয়, মণিপুর, এগুলো আসে। আসামের রাজধানী হচ্ছে দিসপুর, মিজোরামের রাজধানী আইজল, মণিপুর ইম্ফল, মেঘালয় শিলং, অরুণাচল প্রদেশ ইটানগর, ত্রিপুরা আগরতলা। কোলেরু হ্রদ এটি কোথায় অবস্থিত? কোশ্চেন নাম্বার 5, কোলেরু হ্রদ অবস্থিত কোথায়? গোদাবরী এবং কাবেরীর মধ্যে, গোদাবরী কৃষ্ণার মধ্যে, কৃষ্ণা কাবেরীর মধ্যে, মহানদী এবং গোদাবরীর মধ্যে। কোলেরু হ্রদ এটি কোন নদীর মাঝখানে অবস্থিত? উত্তর হবে গোদাবরী এবং কৃষ্ণা নদীর মাঝখানে অবস্থিত। লাক্ষা দ্বীপপুঞ্জকে কি বলা হয়? প্রবাল দ্বীপপুঞ্জ, আগ্নেয় দ্বীপপুঞ্জ, টেকটনিক দ্বীপপুঞ্জ নাকি পলিগঠিত দ্বীপপুঞ্জ? লাক্ষাদ্বীপ একটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল এবং এটি একটি দ্বীপ, বিভিন্ন দ্বীপের সমষ্টি বলে লাক্ষাদ্বীপপুঞ্জ বলা হয়, এবং ভারতবর্ষের সব থেকে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ, সব থেকে আয়তনে ক্ষুদ্রতম। তো এই লাক্ষাদ্বীপপুঞ্জকে বলা হয় প্রবাল দ্বীপপুঞ্জ। অপশন এ এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 7, কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন? বিম্বিসার, বিন্দুসার, অশোক, কালাশোক। অমিত্রাঘাত উপাধিতে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর এখানে হবে বিন্দুসার। বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক, শ্রেণিক বা সেনিয়া, এরকম উপাধি ছিল। অশোক প্রিয়দর্শী হিসেবে পরিচিত ছিল। বিন্দুসার হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র বিন্দুসার, তিনি অমিত্রঘাত উপাধিতে পরিচিত ছিলেন। কোশ্চেন নাম্বার 8, ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি আছে, টাকার যে সিংহ মূর্তি ছাপা হয় তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? ভারত, সাঁচি, বুধগয়া, সারনাথ। সঠিক উত্তর এখানে কি করবে? ভারতের টাকার যে সিংহ মূর্তি ছাপা হয় টাকায়, সেটি কোথায় আবিষ্কৃত হয় বলতে হবে। কোশ্চেন নাম্বার 8, এখানে রাইট অ্যান্সার কি হবে? উত্তর হবে সারনাথ। সারনাথ হচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের সারনাথে এটা পাওয়া যায়, অশোকের সিংহ মূর্তি। ভারতের যে অশোক স্তম্ভ আছে, অশোক স্তম্ভ, সেখানে কটি পশুর ছবি আছে কে বলতে পারবে? অশোক স্তম্ভ, যেটাকে ন্যাশনাল এমব্লেম বলা হয়, জাতীয় প্রতীক অশোক স্তম্ভকে বলা হয়, এবং সেটি 4টি পশুর ছবি আছে বা নিদর্শন আছে। একটা হচ্ছে ঘোড়া, হাতি, বাঘ, একটা হচ্ছে সিংহ, এই 4টি। কোশ্চেন নাম্বার 9 বলতে হবে কলিঙ্গ রাজ্যের বর্তমান নাম কি? আমরা ইতিহাসে কলিঙ্গ যুদ্ধের কথা পড়েছি, সম্রাট অশোকের কলিঙ্গ জয়। কলিঙ্গ যুদ্ধ কবে হয়? আনুমানিক 261 খ্রিস্টপূর্বাব্দে হয়। অশোক যুদ্ধ করে এবং বহু মানুষ সেখানে মারা যায়। তো অশোকের কলিঙ্গ জয় আমরা জানি। তো কলিঙ্গ সেই সময় একটা রাজ্য ছিল। এই কলিঙ্গ রাজ্যের বর্তমান নাম কি? মহারাষ্ট্র, বিহার, উড়িষ্যা নাকি ত্রিবেণী? ত্রিবেণী তো রাজ্য নয়, যেহেতু এখানে আমরা অ্যান্সার করব না। কলিঙ্গ রাজ্যের বর্তমান নাম হচ্ছে উড়িষ্যা। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন হচ্ছে কোন ভাইসরয়ের আমলে সাইমন কমিশন গঠিত হয়? কোন ভাইসরয়ের আমলে সাইমন কমিশন গঠিত হয়? লর্ড ওয়েলিংটন,
লর্ড আরউইন, লর্ড রিডিং, লর্ড লিটন। কোন ভাইসরয়ের আমলে সাইমন কমিশন গঠিত হয়? সাইমন কমিশন এটি গঠিত হয় কিন্তু ইংল্যান্ডে। এটা গঠিত হয় 1927 সালে এবং এটি ভারতে আসে 1928 সালে। এইটুকু প্রত্যেক ক্লিয়ার থাকবে। এটা পরীক্ষা আসে যে কবে ভারতে আসে, 1928 সালে ভারতে আসে। এখানে সদস্য ছিল 7 জন, একজনও ভারতীয় ছিল না। সদস্য ছিল 7 জন, কোনো ভারতীয় ছিল না এই 7 জনের মধ্যে। এবং সময়টা দেখে তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে লর্ড আরউইনের সময় তোমার সাইমন কমিশন গঠিত। লর্ড আরউইন তার সময়কাল আমরা যদি দেখি 1926 থেকে 1931 পর্যন্ত তিনি ভারতের ভাইসরয় হিসেবে নিযুক্ত ছিলেন। ওকে, আচ্ছা, তাহলে এই ইনফরমেশনগুলো তোমরা প্রত্যেকে নোট করতে পারো, যারা জানতে না, যারা জানো তো অবশ্যই নোট না করলেও তাদের ক্ষেত্রে চলে। নিচের কোন লেখকের ছদ্মনাম হাবু শর্মা? হাবু শর্মা কোন লেখকের ছদ্মনাম? প্রত্যেকে যারা কানেক্ট আছো বলো সঠিক উত্তর কি হবে। হাবু শর্মা কোন লেখকের ছদ্মনাম? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মহিতলাল মজুমদার, সুভাষচন্দ্র মুখোপাধ্যায়, অবন ঠাকুর। হাবু শর্মা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হাবু শর্মা। ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে কে বা কোন দেশ? কোন দেশ? ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে কোন দেশ? ইংরেজরা, ফরাসিরা, কে বা কারা? পর্তুগিজরা নাকি ওলন্দাজরা? প্রত্যেকে বলবে এখানে সঠিক উত্তর কি হতে পারে। তো ফুটবল খেলার আবিষ্কারক যদি আমরা দেখি, ফুটবল খেলার আবিষ্কার করে চীন প্রথমে ধরা হয়। প্রাচীন ফুটবল এবং আধুনিক ফুটবল যেটা আমরা দেখি ইংল্যান্ড আবিষ্কারক। তো এই ফুটবল খেলা ভারতে নিয়ে আসে ইংরেজরা। প্রথম লোকপাল বিলটি সংসদে উপস্থাপিত হয়েছিল কত সালে? প্রথম লোকপাল বিল এটি সংসদে উপস্থাপিত হয়েছিল কত সালে? 1967, 1971, 1968, 1972। সঠিক উত্তর কি হবে এখানে? প্রথম যে লোকপাল বিলটি গঠিত হয় এবং সেটি সংসদে উপস্থাপিত হয়েছিল 1968 সালে, 1968-এ, এবং এটা পাস হয় ফার্স্ট 1969-এ। এটা পাস হয়, প্রথম উত্থাপিত হয় 1968 সালে এবং এটা পাস হয় 1969 সালে। বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা কোনটির দ্বারা পরিমাপ করা হয়? আপেক্ষিক আর্দ্রতা বা হিউমিডিটি যেটাকে আমরা বলি, কোন যন্ত্র দ্বারা পরিমাপ করা হয়? হাইড্রোমিটার, হাইগ্রোমিটার, পোটেনশিওমিটার নাকি ল্যাক্টোমিটার? আপেক্ষিক আর্দ্রতা এটা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। তরলের ঘনত্ব পরিমাপ করা হয় হাইড্রোমিটারের সাহায্যে। তড়িৎ কোষের তড়িৎচালক বল পোটেনশিওমিটার দ্বারা মাপা হয়। ল্যাক্টোমিটার দ্বারা দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয় ল্যাক্টোমিটারের সাহায্যে। দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয়। বলো, বলিভিয়া এই দেশটি কোন মহাদেশে অবস্থিত? বলিভিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত? সঠিক উত্তর এখানে কি হবে? বলিভিয়া এটি কোন মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকা, এশিয়া, ইউরোপ, দক্ষিণ আমেরিকা। এখানে সব যে দেশগুলো মহাদেশগুলো আছে, উত্তর কি হবে বল? বলিভিয়া কান্ট্রি যেটি আমরা দেখব দক্ষিণ আমেরিকা মহাদেশে।
তো দক্ষিণ আমেরিকাতে আরো যে উল্লেখযোগ্য কান্ট্রিগুলো আছে আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, বলিভিয়া, ইকুয়েডর, এগুলো কিন্তু আছে। তারপর তুমি উরুগুয়ে বলতে পারো, প্যারাগুয়ে, এগুলো সব দক্ষিণ আমেরিকাতে। আর উত্তর আমেরিকাতে মেক্সিকো, ইউএসএ, কানাডা, এগুলো কিন্তু উত্তর আমেরিকা মহাদেশে আছে। ভারতের সংবিধানের প্রস্তাবনাটির খসড়া রচনা করেন কে? ভারতের যে প্রস্তাবনা বা প্রিএম্বল আছে, এই প্রস্তাবনাটি কে লেখেন বা এর খসড়া কে রচনা করেন? সঠিক উত্তর কি হবে বলো? জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, ডক্টর আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রস্তাবনাটি কে রচনা করেন বা প্রস্তাবনার খসড়া কে রচনা করেন? সঠিক উত্তর এখানে কি হবে? খসড়া রচনা করেন আমাদের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে, সেটা আমরা জানি। ভারতের সংবিধানে যে নাগরিকত্বের ব্যবস্থা প্রবর্তিত হয়েছে সেটা কি? কোন ধরনের নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে? নাগরিকত্ব সম্পর্কে সংবিধানে বলা হয়েছে পার্ট 2-তে এবং আর্টিকেল 5 to 11 নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে। এবং ভারতে এখানে এক নাগরিকত্বের কথা বলা হয়, সিঙ্গেল সিটিজেনশিপ বা একক নাগরিকত্বের কথা ভারতের সংবিধানে বলা হয়েছে। প্রত্যেকে এটা মাথায় রাখবে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী কোশ্চেন আমরা আসছি। দ্বিতীয় কৃতি বর্মন তিনি কোন বংশের রাজা ছিলেন? দ্বিতীয় কৃতি বর্মন তিনি কোন বংশের রাজা ছিলেন? চোল, রাষ্ট্রকূট, পল্লব, চালুক্য? বলো এখানে রাইট অ্যান্সার কি হবে? দ্বিতীয় কৃতি বর্মন তিনি কোন বংশের রাজা ছিলেন? উত্তর হবে চালুক্য বংশের রাজা ছিলেন। অপশন ডি এখানে রাইট অ্যান্সার আছে, চালুক্য বংশের রাজা ছিলেন দ্বিতীয় কৃতি বর্মন। আচ্ছা, মহাবীর নিম্নলিখিত কোন গাছের নিচে কঠিন তপস্যা করেন? প্রত্যেকে অ্যান্সার করবে। মহাবীর কোন গাছের নিচে কঠিন তপস্যা করেন? আমরা গৌতম বুদ্ধ জানি অশ্বত্থ গাছের নিচে, যেটাকে বোধিবৃক্ষ বলা হয়। গৌতম বুদ্ধ তিনি 29 বছর বয়সে গৃহত্যাগ করেন এবং অশ্বত্থ গাছের নিচে তিনি তপস্যা করেন। এখানে আছে মহাবীর, যিনি জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর, তিনি শাল গাছের নিচে তপস্যা করেন। 30 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন এবং শাল গাছের নিচে তিনি তপস্যা করেন। অপশন ডি এখানে রাইট অ্যান্সার হবে। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? আলেকজান্ডার ক্যানিংহাম, জন মার্শাল, মার্টিমার হুইলার, নাকি কোনোটি নয়? এখানে রাইট অ্যান্সার কি হবে? ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? আলেকজান্ডার ক্যানিংহাম, জন মার্শাল, মার্টিমার হুইলার, নাকি কোনোটি নয়? সঠিক উত্তর কি হবে? তো এখানে আমরা যে অ্যান্সারটি পাচ্ছি, উত্তর হয়ে যাবে আলেকজান্ডার ক্যানিংহাম ভারতের প্রত্নতত্ত্বের জনক বলা হয়। অপশন এ এখানে সঠিক উত্তর হবে। তো আমাদের যে ব্যাচগুলো চলছে প্রত্যেকে ভিজিট করো TWS একাডেমিতে, যেটা প্রয়োজন আছে সেটা তোমরা নিতে পারো। প্রচুর ব্যাচ আমাদের কিন্তু অলরেডি শুরু হচ্ছে কিছু ব্যাচ, যেমন SSC গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ কিন্তু অলরেডি শুরু হবে আগামী 10 তারিখ থেকে, ঠিক আছে? সময় বেশি নেই, তবে এই যে সময় আছে 3 মাস সময় পেয়ে গেলে এনাফ গ্রুপ সি গ্রুপ ডির জন্য। যারা এমন না যে পড়াশোনার বাইরে যারা আছে তাদের ক্ষেত্রে একেবারে যদি বাইরে থাকে তাদের ক্ষেত্রে অসুবিধা, বাট যারা মোটামুটি তোমরা পড়াশোনা করছো, আমাদের অনেক স্টুডেন্ট বিভিন্ন ব্যাচে পড়ছো, যারা বিভিন্ন ফাউন্ডেশনে আছো তাদের বলবো ওই গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ তাদের নেওয়ার দরকার নেই, কারণ ফাউন্ডেশন অলরেডি তুমি করছো।
আলাদা করে নেওয়ার কি দরকার? তাদের ক্ষেত্রে কোনো ব্যাচ নেওয়ার দরকার নেই, ক্লিয়ারলি কিন্তু আমরা বলে দিয়েছি, কোনো লুকোচুরি নেই এখানে যে তোমাকে আবার জোর করে আমরা ভর্তি করব, ঠিক আছে, এরকম ব্যাপার নেই। যারা আমাদের ফাউন্ডেশন ব্যাচ নিয়েছে মাথায় রাখো, সে এসএসসি হোক, রেল হোক, বা নর্মাল কম্বাইন্ড ফাউন্ডেশন কম্বো ব্যাচ হোক, যে কোনো ফাউন্ডেশন যারা নিয়েছো তাদের কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ নেওয়ার দরকার নেই, যদি তোমরা পরীক্ষা দাও আর কি। এবার যারা শুধু প্র্যাকটিস ব্যাচ নিয়েছিলে তাদের ক্ষেত্রে বলতে পারি নিতে পারো, কারণ এখানে আমরা গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচের অনেকটা ফাউন্ডেশন টাইপেরই করব, একটু থিওরি আলোচনা হবে, একটু মানে ভালো রকমই হবে আর কি, অর্থাৎ সাবজেক্ট ধরে ধরে আলোচনা হবে। সাবজেক্ট ধরে আলোচনা না করলে কোনো মানে কি বলবো মাথা মুন্ডু থাকবে না আর। তোমাকে ইতিহাস পড়তে হবে, ভূগোল পড়তে হবে, সায়েন্স পড়তে হবে, পলিটি, ইকোনমি, সব বিষয়ই পড়তে হবে। এবার তুমি রেল এসএসসির যে ডেপথে করানো হয় আমাদের, সেই ডেপথে এখানে কিন্তু হবে না, কারণ অত ডেপথ লাগবে না। এক একটা পরীক্ষা এক একটা সিলেবাস যেমন আছে, এক একটা কোশ্চেন প্যাটার্ন আছে। তুমি রেল পরীক্ষায় যে কোশ্চেন প্যাটার্ন পাবে, আমাদের ডব্লিউবিসিএস বা ডব্লিউবিপিতে সেই প্যাটার্ন পাবে না। তাহলে হয়তো সিলেবাস একই, বাট প্যাটার্ন কিন্তু আলাদা, তাহলে প্রশ্নের ধাঁচটাও আলাদা, পড়াশুনোটাও একটু আলাদা হবে, সেটা মাথায় রাখতে হবে। কিন্তু আমরা যখন বলছি যদি তুমি বেশি পড়ে থাকো তখন আর কমের সমস্যা হয় না, যখন কম থাকে তখন বেশিতে যেতে গেলে আবার পড়তে হয়, তাই তো? তুমি যদি রেলের ব্যাচ নাও তাহলে তোমার গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ নেওয়ার কোনো দরকার নেই। কেন বলছি? কারণ ওগুলো পড়লে এখানে অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের অনেক নতুন ক্যান্ডিডেট আছে তাদের জন্য, বা যারা অন্যান্য প্র্যাকটিস ব্যাচে ছিলে শুধুমাত্র কোনো ফাউন্ডেশন নেয়নি, তারা গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ নিতে চাইলে অবশ্যই নিতে পারো। ক্লিয়ার? আচ্ছা, অনেক আলোচনা করলাম। কাঁকড়া বিছের সারসঙ্গ কি, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় কিন্তু থাকবে, পরীক্ষায় দেখবে এই ধরনের কোশ্চেন আছে, উত্তর হবে বোকলাং। তো এখানে আমরা বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গটা কি জানতে হবে, একটা জানলে তো হবে না, অনেকগুলো আছে। মানুষের শ্বাস অঙ্গ ফুসফুস, বিভিন্ন প্রাণী আছে কেঁচো, যোগ তাদের দেহতল আছে, ট্রাকিয়া আছে, বিভিন্ন পতঙ্গ শ্রেণীর ট্রাকিয়া আছে, ঠিক আছে? আচ্ছা, বোকলাং হচ্ছে কাঁকড়া বিছের শ্বাস অঙ্গ। কোন বস্তুর প্রতিবিম্ব গঠনে সহায়তা করে মানুষের কোন অংশ? চোখের কোন অংশ সহায়তা করে? চোখের কোন অংশ? উত্তর কি হবে? চোখের রেটিনায় প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে প্রতিবিম্ব গঠনে সাহায্য করে, আমরা বলবো রেটিনা। টেনিদার অভিযান বইটি কার লেখা? টেনিদার অভিযান বইটি কার লেখা? কি উত্তর পড়বে এখানে? নারায়ণ গঙ্গোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, রাজশেখর বসু। উত্তর কি হবে? উত্তর কি হবে? টেনিদার অভিযান, এটা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা। অপশন এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদার অভিযান। তো এখানে যে নামগুলো আছে, বিখ্যাত লেখকগুলোর নামই আছে। তো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, এগুলো তাদের লেখা বইগুলো কি কি আছে এগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, আমাদের মস্তিষ্কে আমাদের কর্ণের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? দেহের ভারসাম্য, আচ্ছা তুমি ধরো বাইকে বসে আছো, পিছনে বসে আছো, তুমি চোখ বন্ধ করে রাখবে, দেখবে তোমার অস্বস্তি হচ্ছে, দেহে মানে আনব্যালেন্সড মনে হবে, ভারসাম্যহীন মনে হবে। আমাদের শরীরের অনেক অংশই আছে দেহের ভারসাম্য রক্ষা করে, ঠিক আছে? তুমি যদি কানে ঠিকঠাক শুনতে না পাও মানে অস্বস্তি হবে, তোমার নিজেকে ভারসাম্যহীন মনে হবে। তো কানের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? উত্তর হবে অটোলিথ অংশটি, ঠিক আছে? শুধু যে ভারসাম্য রক্ষা করে কানের ওই অংশটা তা নয়, মস্তিষ্কের মধ্যেও আছে লঘু মস্তিষ্ক। পরবর্তী কোশ্চেন, ভারতের কোন রাজ্যকে টাইগার স্টেট বলা হয়? টাইগার স্টেট বলা হয় কোন অংশকে, তাই কোন রাজ্যকে? তো বিভিন্ন রাজ্যকে বিভিন্ন নামে উপনামে ডাকা হয়, যেমন ভারতের মূলধনের রাজধানী বলা হয় কোন শহরকে? মুম্বাইকে। ভারতের
ওটা রাজ্যের শহরের কথা বললাম। ভারতের কোন রাজ্যকে বলা হয় তোমার ধানের গোলা বা রাইস বাউল অফ ইন্ডিয়া বলা হয় কোন রাজ্যকে? অন্ধ্রপ্রদেশকে। অন্ধ্রপ্রদেশকে আবার এগ বাউলস অফ এশিয়া, এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয়। বা তোমার টাইগার স্টেট বলা হয় মধ্যপ্রদেশকে। মণিপুরকে বলা হয় জুয়েল স্টেট অফ ইন্ডিয়া। ঠিক আছে। প্রাচ্যের ভেনিস বলা হয় বা প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয় কাকে বলতো? মেঘালয়কে। তারপর মোলাসিস বেসিন বলা হয় মিজোরামকে। এই ধরনের কিছু নাম রয়েছে। জম্মু কাশ্মীরকে ভারতের ভূস্বর্গ বলা হয়। তো এইরকম প্রশ্ন কিন্তু পরীক্ষা অনেক সময় দেয়। তো আমরা আজকের হোমওয়ার্ক দিচ্ছি, এটা কার মৃত্যুদিন পালিত হয় শহীদ দিবস হিসেবে। এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো। কবে শহীদ দিবস পালিত হয়? 30শে জানুয়ারি শহীদ দিবস পালিত হয়, এটা আমরা বললাম। এবার তোমরা বলবে যে কার মৃত্যুদিনে পালিত হয়। তো আমরা যে আলোচনাটা করলাম, এখানে 26টি কোশ্চেনে কার কত স্কোর হচ্ছে বলবে। দেখো, প্রশ্ন যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমার এফিসিয়েন্সি বাড়বে, অর্থাৎ ভুল হওয়ার সম্ভাবনাটা তত কমবে। পরীক্ষায় দেখবে ভুল হচ্ছে কোন প্রশ্ন? তোমার জানা প্রশ্ন। একটু মনে পড়ছে না অপশন সি আর ডি হবে, কোনটা হবে? তুমি ডি করলে অপশন সি হবে, এরকম ভুলই হয়। যাই হোক, তো এই যে ভুলগুলো, এইগুলো সংশোধন হবে প্র্যাকটিস করতে করতে। কাছাকাছি গিয়ে অনেক সময় ফিরে আসে অনেকে 1 নম্বর 2 নম্বরের জন্য। যাই হোক, তো সেখান থেকে সে শিক্ষা নেবে, হতাশ হয়ে একেবারে ফিরে যাবে না। তো পরীক্ষার হল ম্যানেজমেন্ট একটা বিশাল ফ্যাক্টর। অনেক জানা বিষয় অনেকে পরীক্ষার হলে মেন্টাল প্রেশারে ভুল করে আসে। তাহলে তার জন্য দিতে হবে কি? মক টেস্ট। তো আমাদের অ্যাপে আছে বেশ কিছু মক টেস্ট, বিভিন্ন পরীক্ষার TWS একাডেমি অ্যাপে আছে। তো সেইগুলো মাঝে মধ্যে আমরা লাইভ মক টেস্টও নিই, সেগুলো তোমরা জয়েন করবে। ঠিক আছে। আমাদের ফ্রি ক্লাসগুলো তোমরা দেখতে থাকো। ফ্রি ক্লাস এমন নয় যে খুব জাতা ক্লাস হয়, যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন কোশ্চেন এখানে থাকে। পরীক্ষা আসার মতো বহু পরীক্ষা ওরিয়েন্টেড ক্লাস আমরা নিয়ে থাকি, বিভিন্ন টপিক ভিত্তিক, আবার মিক্সড প্র্যাকটিস। ঠিক আছে। তোমরা যারা কানেক্ট আছো ক্লাসগুলো দেখতে থাকো এবং প্রস্তুতি নিতে থাকো। কবে পরীক্ষা হবে, কি হবে না হবে, সব হবে। তোমার কিন্তু পড়তে হবে। আলটিমেট তুমি কতটা রেডি সেটা আগে বড় কথা। তোমার যদি 1 মাস পরে পরীক্ষা হয়, তুমি কি পাস করতে পারবে? যদি 2 মাস পরে পরীক্ষা হয়, তুমি কি পাস করতে পারবে? বা 3 মাস পরে যদি হয়, বা 4 মাস হয়, বা 6 মাস পরে হয়, তুমি কি পাস করার অবস্থায় আছো? সেটা আগে তোমাকে বিচার করতে হবে। তুমি কি করবে? যে কোনো পরীক্ষা, তুমি ধরো রেলের পরীক্ষা দিতে চাচ্ছ, এনটিপিসি বা গ্রুপ ডি, বা তুমি ডাব্লিউবিপি বা হোক SSC জিডি, গ্রুপ সি গ্রুপ ডি, তো তুমি কোন স্টেজে দাঁড়িয়ে আছো সেটা বুঝতে গেলে যে কোনো একটা প্র্যাকটিস সেট নিতে হবে। তুমি রেলের জন্য চেক করলে, একটা রেলের মক টেস্ট নিয়ে নিলে বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে দেখলে যে তুমি এই সেটে কত পাচ্ছ। এইভাবে নিজেকে নিজে ইভ্যালুয়েশন মূল্যায়ন করতে হবে। ঠিক আছে। কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠান তোমার হাতে করে সব করিয়ে দেবে না। নিজের উদ্যোগটা সব থেকে বড় কথা। আমরা কি করি? একটু গাইডেন্স দিই, ধরিয়ে দিই যে এই জায়গাটা পড়ো, এটা পড়ো, এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসে, এইগুলো আমরা প্র্যাকটিস করাচ্ছি, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় তোমরা পাবে। কিছু প্রশ্ন হুবহু কমন পাবে। ঠিক আছে। একটা মানে কি করবো, সবকিছু রেডি করে তোমাকে রাস্তায় তুলে দেওয়া হচ্ছে, এবার চলো। বা সবকিছু রেডি করে তোমাকে যন্ত্রপাতি দিয়ে কারখানায় বা তোমার ফ্যাক্টরিতে দেওয়া হচ্ছে, এবার তুমি কাজ করো। এরকম আমরা জাস্ট মাজা ঘষা করে তোমাকে ছেড়ে দেবো, এবার তোমাকে কাজটা করে আসতে হবে, আসল কাজ তোমার। ক্লিয়ার? এটা মাথায় রাখো। তাহলে পড়তে হবে নিজেকে, সেই মানসিকতা বা ডেডিকেশনটা তোমার রাখতে হবে। পরীক্ষা কবে হবে, ফর্ম ফিল আপ কবে হবে, অনেকে প্রশ্ন করে অহরহ। কিন্তু তোমার যদি পরীক্ষা 1 মাস পরে হয়, তুমি কি আলটিমেট সেটা কোয়ালিফাই করতে পারবে? সেটা আগে নিজে ভাবতে হবে। ঠিক আছে। সব কিছু হবে, প্রসেসিং দেখতেই পাচ্ছ সবাই, পরিস্থিতি কি আছে। যাই হোক, তোমাকে রেডি হতে হবে নেক্সট এক্সামের জন্য। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকে সেশন আমরা এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।